হাই। তো আজ হবে তাহলে টেস্ট সিরিজ নম্বর 5। আশা করি তোমরা টেস্ট সিরিজ নম্বর 4 অবধি দেখে এসছো। আর যদি কারা দেখা হয়নি বা যারা চ্যানেলে নতুন এসছো তাদের দেখো ডেসক্রিপশন নিচে প্লেলিস্ট দেওয়া আছে। মানে টোটাল প্রত্যেকটা টেস্ট সিরিজে 20টা করে থাকে কোয়েশ্চেন, এবং তার অ্যান্সার থাকে, কনসেপ্ট থাকে, এবং তার পিছনে কী ট্রিকটা লাগালাম সেটাও থাকে। তাহলে প্লিজ তোমরা ওইগুলো ভিডিওগুলো দেখে এসো, ব্যাকলগ রেখো না কোনো ভিডিওতে। মানে আজকে দেখবো, দুদিন পরে দেখবো, এরকম দেখো না, পরপর দেখতে থাকো। 20টাই তো কোশ্চেন, তো পার ডে দেখতে থাকো। আর টেস্ট সিরিজ নম্বর 5 হচ্ছে এটা, নেক্সট 20টা কোশ্চেন। হ্যাঁ, তাহলে চলো সময় নষ্ট না করে চলো। আচ্ছা দেখো, তাহলে আজকের ফার্স্ট কোশ্চেনটা কি হচ্ছে বলো। স্ট্রাকচার অফ ডিডিটিএ, এইটা আমি বলে দিলাম আমি নিট 2025-এ এসে গেছে কোশ্চেনটা। নিট 2025-এ খুব ইম্পর্ট্যান্ট এটা। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের দেখবে পিছনে ইউজেসে স্ট্রাকচারটা দেওয়া আছে ডিডিটির। হয়েছে। ডিডিটির ফুল ফর্ম কি যদি আমি ধরি, ডিডিটির ফুল ফর্ম কি হবে বলো দেখি। সেটা হবে ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ট্রাইক্লোরোইথেন ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তাহলে দেখো ইথেন দেখো কার কার ক্ষেত্রে আছে। এই পজিশনটাকে যদি আমি 1 দিই বা 2 দিই, এই পজিশনটাকে যদি 1 দিই বা 2 দিই, ইথেন হচ্ছে, এটাও ইথেন হচ্ছে, আর এটাও ইথেন হচ্ছে। এবার দেখো ট্রাইক্লোরো ইথেনের সাথে মানে 3টা সিএল থাকবে। তাহলে 3টা সিএল কোথায় হচ্ছে, এখানেও হচ্ছে, এইখানেও হচ্ছে, এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, কিন্তু ডাইফিনাইল দুটো ফিনাইল রিং থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে না, তাহলে এই অপশানটাও বাদ, কারণ একটা ফিনাইল রিং। তাহলে হয় এটা হবে আর এটা হবে। তাহলে এই দুটোর মধ্যে কনফিউশনে প্যারা পজিশনে সিএল থাকবে। হ্যাঁ, এটা খেয়াল রাখো, প্যারা পজিশনে সিএল থাকবে। তাহলে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ডিডিটি স্ট্রাকচার হবে এইটা। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই কোশ্চেন বলে দিলাম। ঠিক আছে, এবার নিটের জন্য চলো। এবার নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। বলছে দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি অ্যাট দ্য সিএইচ বন্ড ফর দ্য কম্পাউন্ড। দুটো 4টে কম্পাউন্ড দেওয়া আছে, তারপর দেওয়া আছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এইখানে হ্যাশট্যাগ দিয়ে আমি বারবার করে বলছি, যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জি থাকে তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাহলে বন্ডকে কয় ভাগে ভাগ করা যেতে পারে বলো দেখি। হোমোলাইটিক ক্লিভেজ করা যেতে পারে, আর হেটেরোলাইটিক ক্লিভেজ করা যেতে পারে। যদি কিছু মেনশন না করা থাকে নট, তাহলে সবসময় কি করবে বলো দেখি, হোমোলাইটিক ক্লিভেজ করাবে। হেটেরোলাইটিক থাকলে বলে দেওয়া হতো হোমোলাইটিক ক্লিভেজ। আর হোমোলাইটিক ক্লিভেজ মানে কি তৈরি হবে বলো দেখি, র্যাডিক্যাল তৈরি হবে, র্যাডিক্যাল। হয়েছে। তাহলে স্টেবিলিটি অফ র্যাডিক্যাল ইনভার্সলি প্রপোর্শনাল কি হবে বলো দেখি, বন্ড এনার্জি। ইনভার্সলি প্রপোর্শনাল কি হবে, বন্ড এনার্জি। এইটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তার মানে আমি কি বলতে চাইছি, তার মানে যার স্টেবিলিটি বেশি, যে র্যাডিক্যালের স্টেবিলিটি যত বেশি হবে, বন্ড এনার্জি তত কী হবে, বন্ড এনার্জি তত লেস হবে। তাহলে দেখো, তাহলে আমি প্রথম কি আছে বলো, CH3H, এইটাকে যদি আমি র্যাডিক্যালে পরিণত করি কি তৈরি হবে বলো, সি র্যাডিক্যাল তৈরি হবে। কারণ কি বন্ড ব্রেকটা করতে বলেছে দেখো, এই বন্ডটা ব্রেক করতে বলেছে, তাহলে চলো, তাহলে এই র্যাডিক্যালটা হবে। তারপর কি দেওয়া আছে বলো দেখি, তারপর দেওয়া আছে CH3CH2H। তাহলে এইটাকে বন্ড ব্রেক করলে কি র্যাডিক্যাল তৈরি হবে বলো, CH3CH2 র্যাডিক্যাল। তারপর কি দেওয়া আছে বলো, একটা অ্যালাইলিক র্যাডিক্যাল দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো, অ্যালাইলিক। তাহলে এটা কি আছে বলো, CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড,
CH2H ছিল, তাহলে এটাকে র্যাডিক্যালে প্রকাশ করলে কি তৈরি হবে? এটাকে র্যাডিক্যালে প্রকাশ করলে আসবে CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 র্যাডিক্যাল, আর একটা কী ছিল দেখো, C6H5H। তাহলে এইটাকে র্যাডিক্যালে প্রকাশ করলে দেখো এটা অ্যাকচুয়ালি বেঞ্জিন রিং আছে, তাহলে এর উপর একটা র্যাডিক্যাল হয়েছে। তাহলে এইখানে যদি স্টেবিলিটি বিচার করা যায়, দেখো র্যাডিক্যালের স্টেবিলিটি নিয়ারলি ইকুয়াল টু পজিটিভ চার্জের স্টেবিলিটি ধরতে পারো, পজিটিভ চার্জ একই ব্যাপার। বেঞ্জিন রিংয়ের উপরে র্যাডিক্যাল লেস স্টেবল, কি বুঝতে পারলে কিনা বলো? আর র্যাডিক্যালের স্টেবিলিটিও কত? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তারপরে হচ্ছে বেঞ্জিন রিংয়ের উপরে র্যাডিক্যাল, কি বুঝতে পারলে? তাহলে এইটা, আর সব থেকে মোর স্টেবল হবে এটা, হবে মোর স্টেবল। তারপরে এটা ক ডিগ্রি বলো? 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তারপরে এটা কি? মিথাইল র্যাডিক্যাল, কি বুঝতে পারলে কিনা বলো? এইটা হচ্ছে মিথাইল র্যাডিক্যাল, এইটা হচ্ছে 1 ডিগ্রি র্যাডিক্যাল, আর এটা তো অ্যালাইলিক মোর স্টেবল। তাহলে সব থেকে লেস স্টেবলকে এইটা, তাহলে এর এনার্জি সব থেকে বেশি লাগবে। তাহলে দেখো এটা 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বর, তারপরে কি 1 নম্বর হবে, কারণ কি এইটা লেস স্টেবল, আর এইটা কি লেস স্টেবল, আর এইটা জাস্ট স্টেবল, আর এইটা হচ্ছে মোর স্টেবল। তাহলে সাজাও, এটা তো বলেই দেওয়া আছে স্টেবিলিটি অফ র্যাডিক্যালের, এটা কি বলেই দেওয়াই আছে, এইটা সরি দেখো এইটা বলে দেওয়াই আছে, এটা বলেই দেওয়াই আছে। তাহলে চলো, তাহলে কোন অপশানটা হবে বলো? 4 গ্রেটার দেন 1, তাহলে এই অপশানটা হবে এই কোশ্চেনটার। কি বুঝতে পারলে? এগুলো ছিল তার কনসেপ্ট, প্লিজ কনসেপ্টগুলো দেখে নিও। চলো এবার নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনও একটা খুব ভালো কোশ্চেন, হ্যাঁ খুব ভালো কোশ্চেন। বলছে XH3H+ নিয়ে XH4 হয়েছে, যেখানে এক্সগুলো ছিল এগুলো। ইন দিস প্রসেস ম্যাক্সিমাম বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ উইল বি, কার ক্ষেত্রে? মানে এখানে বলতে চাইছে NH3 সেখান থেকে হয়েছে NH4+, এইখানের যা বন্ড অ্যাঙ্গেল ছিল, এইখানে নিউ বন্ড অ্যাঙ্গেল হলো, কার বেশি ইনক্রিজ হয়েছে এইখান থেকে এই প্রসেসে যেতে, কার বেশি ইনক্রিজ হয়েছে? তারপরে কে আছে বলো? PH3, তারপরে কি আছে বলো? SH3, তারপরে SbH3। তাহলে PH থেকে এটা গেছে PH4+, আর এটাও গেছে ASH4+, আর এইখানে গেছে কি বলো দেখি? এইটা গেছে SbH4+। তাহলে কার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয়েছে? তোমরা আশা করি পড়ে এসছো, এই তিনটাকে বলা হয় ড্র্যাগো কম্পাউন্ড, মানে এদের নো হাইব্রিডাইজেশন হয়, কোনো হাইব্রিডাইজেশনই হয় না। ঠিক আছে, কীরকম বুঝলাম ড্র্যাগো কম্পাউন্ড জানতে গেলে তোমরা প্লিজ কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কীরকম ড্র্যাগো কম্পাউন্ডকে ধরতে হয়। হয়েছে ড্র্যাগো কম্পাউন্ড। তাহলে এর হাইব্রিডাইজেশন কিন্তু sp3, এগুলো সব হাইব্রিডাইজেশন sp3, হ্যাঁ সব হাইব্রিডাইজেশন sp3, কিন্তু এর শুধু sp3। আর এর, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত হয় জানো কি? 107 ডিগ্রি। আর যেই এর sp3 হয়ে গেল, এও sp3 কিন্তু লোন পেয়ার ছিল, এগুলোতে একটা করে লোন পেয়ার ছিল, আর এখানে লোন পেয়ার নেই। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল এখন কত হবে বলা জানো কি? এখন পারফেক্টলি 109 হবে। তাহলে এরও 109, আর এরও 109 ডিগ্রি সবার হয়েছে। কিন্তু এর বন্ড অ্যাঙ্গেল হয় 93, কারণ কি এরা হাইব্রিডাইজেশন করেই না। আর এর বন্ড অ্যাঙ্গেল হবে কত? 92, আর এর বন্ড অ্যাঙ্গেল হবে কত? 90 ডিগ্রি। তাহলে কোন কেসে দেখো, এই কেসটায় কত বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ হয়েছে দেখো, 90 থেকে 109,
কিন্তু এই কেসটার ক্ষেত্রে কত হলো দেখো, 92 থেকে 109। তাহলে এর তো কত ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্রিজ হয়েছে, জাস্ট 2 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্রিজ হয়েছে। আর এর হয়েছে, এরও কত হয়েছে, 93 থেকে 109। তাহলে সব থেকে বেশি ইনক্রিজ কার হয়েছে, এইটা। আচ্ছা, আমি হুট করে কেন 90 ডিগ্রি বলে দিলাম, কেন এদের বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তোমরা যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করো। ড্র্যাগো কম্পাউন্ডটা কি, ড্র্যাগো কম্পাউন্ডগুলো কি, সেই কনসেপ্টটা জানলেই কেন 90 ডিগ্রি লিখে দিলাম সেটা জানতে পারবে। না হলে এই শর্ট ভিডিওতে বলা একটু অসম্ভব হয়ে পড়বে, কারণ একটু ভিডিও লেন্থ হয়ে গেলে তোমরা দেখবেই না। আচ্ছা, ড্র্যাগো কম্পাউন্ড এই কারণে, তাহলে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ কার হয়েছে, এইটা। তার কারণ কি, 90 ডিগ্রি টু 109 হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কারেক্ট অ্যাসিডিক স্ট্রেংথ ইজ, তাহলে COOH গ্রুপে কি বলেছিলাম, COOH গ্রুপের কাছে COOH এই পজিশনে যে কোনো এনি গ্রুপ থাকুক না কেন, এনি গ্রুপ এক্সেপ্ট কারা, হাইড্রোজেন হয়েছে, সি ট্রিপল বন্ড সি হয়েছে, ডয়টোরিয়াম OH, এইসব গ্রুপ থাকলে, CN এইসব গ্রুপ থাকলে অর্থ ইফেক্ট দেখায় না, আর বাদ বাকি সব অর্থ ইফেক্ট দেখাবে। অর্থ ইফেক্টের কারণে এদের অ্যাসিডিটি সব থেকে মোস্ট হয়েছে এদের কারণে। তাহলে দেখো এর অ্যাসিডিটি সব থেকে কী হবে, সব থেকে বেশি। এরপরে আসো, এইটা আছে মেটা পজিশনে, এইটা হচ্ছে প্যারা পজিশনে, আর তো এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অ্যাসিডিটি আবার কি, অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবার আসো মেটার থেকে প্যারাতে মোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাক্ট মোর, কারণ কি এইখানে শুধু -I হিসেবে কাজ করে, আর প্যারা পজিশনে -I আর -R বোথ কাজ করে, এই কারণে মোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে অ্যাক্ট করে। তাহলে বলো কোনটা, এক তো দেখারই দরকার নেই, একটার বেশি হয়ে গেল কেন, ডিউ টু দ্য অর্থ ইফেক্টের জন্য। তাহলে সব থেকে বেশি কী হবে, 1, তারপরে কী হবে 3, তাহলে 1, 3, তারপরে কত হবে 2, আর তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারণে +I ইফেক্ট দেখে। তাহলে 1, 3, 2, 4 কোন অপশানটা হবে, অপশান বি। তাহলে এগুলো দেখে নিয়েছো পরপর, হয়েছে। দেখো এগুলো দেখে নাও, তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে IUPAC নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। তাহলে দেখো এইটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে একে কী দেবো 1, এ কত পাবে 2, 3, 4, 5। তাহলে এইটা এখন কি গ্রুপ হিসেবে কাজ করলো বলো দেখি, মিথক্সি। এই গ্রুপটা এখন কি গ্রুপ হিসেবে কাজ করবে, মিথক্সি। তাহলে 4 মিথক্সি, তাহলে দেখো 4 মিথক্সি 4 মিথাইল, তাহলে এটাও হবে না, তাহলে এই দুটো গ্রুপের মধ্যে হবে 4 মিথক্সি পেন্ট 2 ইন, দেখো 2 নম্বর পজিশনে কি হবে, তাহলে ইন 4 মিথক্সি পেন্ট 2 ইন, এইটা হবে 1 ইনোইল ব্রোমাইড। তাহলে কোন অপশানটা হবে, এইটা। এখানে 2 ইনের কোনো সম্পর্কই নেই, তাহলে এই অপশানটাও হবে না, তাহলে অপশান বি হবে, হয়েছে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্য ফেনল অ্যাসোসিয়েট ইন বেঞ্জিন অ্যাজ, এইটা অ্যাসোসিয়েট হয়েছে, তাহলে ইফ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন অফ ফেনল ইজ 60%, ভ্যান্টো ফ্যাক্টর কত হবে। তাহলে এরকম আছে, তাহলে এইটাকে আমি একটু সাজিয়ে লিখব, C6H5OH, সেখান থেকে কি হবে বলো দেখি, C6, সেখান থেকে লিখলাম আমি C6H5OH, এটা লিখলাম হোল 2, আর এই যে হাফটাকে না এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে 2। তাহলে দেখো 2 থেকে এইখানে 2 চলে এসছে, তাহলে এইটাকে কি বলা হবে বলো দেখি, ডাইমার হয়েছে, ডাইমার। আর ডাইমারের ক্ষেত্রে কত হবে বলো দেখি, N = কত হবে 2, ডাইমারের ক্ষেত্রে
মানে হ্যাঁ, এনের জায়গায় কত বসাবো, এনের জায়গায় ডাইমারের ক্ষেত্রে কত বসাবো, 2। তাহলে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল না, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল কত, সেটা ছিল আলফা ইজুয়াল টু আই মাইনাস ওয়ান, 1/n-1। আর আলফা এখানে কত দেওয়া আছে, 0.6, কারণ কি 60% দেওয়া ছিল, 60%, তাহলে আলফাটা কত হবে 0.60% দেওয়া ছিল, তাহলে এটা কত হবে 0.6। তাহলে বসাও, তাহলে কত হবে 0.6 ইজিক্যাল টু আই মাইনাস 1/1/2-1। বুঝতে পারলে? তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে বলো দেখি, তাহলে আইটা ক্যালকুলেট করলে আসবে 0.7। ক্যালকুলেট করে এটা দেখে নিও, এই জায়গাটা ক্যালকুলেট, যেখানে আই হচ্ছে কি ভ্যান হফ ফ্যাক্টর, ভ্যান হফ ফ্যাক্টর। কি বুঝতে পারলে কিনা বলো, আইটা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। তাহলে এর অ্যান্সার কত হবে প্লিজ একটু চেক করে নিও, এইটা এই ক্যালকুলেশনটা একটু করে নিও, এই ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ফরমেশন অফ O2 প্লাস জেনন Xc ইজ বেসিক অন দ্য ফরমেশন অফ জেনন ফ্লোরাইড। মানে কি বলতে চাইছে এটা, আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি এনসিইআরটি বইতে পেজ নম্বর 204, পেজ নম্বর 204-এ পেয়ে যাবে। তার এটাতে কি বলছে, বলছে যে O2 প্লাস পিটি F6 মাইনাস, এই বেসিস অনুযায়ী জেনন প্লাস আর পিটি F6 মাইনাস তৈরি হয় ডিউ টু দ্য, এদের কারণ হচ্ছে ডিউ টু দ্য কম্পেয়ারেবল, এই যে ডিউ টু দ্য কম্পেয়ারেবল আয়োনাইজেশন এনার্জি। কত আয়োনাইজেশন এনার্জি জানেন কি, মানে O2 প্লাস সমান সমান জেনন প্লাস, এইটা হবে 1170 কিলোজুল পার মোল, মানে সমান, এদের আয়োনাইজেশন এনার্জি সমানের কারণে জেনন একটা কম্পাউন্ড তৈরি করে। কারণ কি নোবেল গ্যাস কম্পাউন্ড ফর্ম করতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে জেননের ক্ষেত্রে কম্পাউন্ড তৈরি হবে, কারণ ডিউ টু দ্য এই কমপ্লেক্সটা তৈরি করার কারণে। আর এইটা কেন কমপ্লেক্স তৈরি করতে পারলো, অক্সিজেনকে দেখে। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এদের আয়োনাইজেশন এনার্জি সমানের কারণে। এই এনসিইআরটি পেজ 204 পেজ, এটা খুব ভালোভাবে পড়ে নাও, এটা আসবে কোশ্চেনটা কিন্তু, হ্যাঁ খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। 7 কোশ্চেন হলো, তাহলে চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা তোমরা জানোই, নম্বর অফ ইলেকট্রন আর বন্ড অর্ডার, এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। নম্বরের ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10, আরও আছে, 10 অবধি করলেই হবে, হয়েছে। তাহলে এটা কত থেকে, বন্ড অর্ডার কত থেকে শুরু হয়, 0.5, কত 0.5, এর কত 1, অল্টারনেটিভ করে চলবে, প্রথম 10টা 0.5 1 0.5 1 0.5 1 0.5 1, এরকম করে অল্টারনেটিভ করে চলবে। কিন্তু যদি নম্বর অফ ইলেকট্রন এইটা হতো, নম্বর অফ ইলেকট্রন আর বন্ড অর্ডার, এইটা হতো বন্ড অর্ডার, এটা কত 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এর বন্ড অর্ডার কেমন হতো বলো দেখি, তখন মনে রাখতে বলেছিলাম এর 3 মনে রাখতে, এই দিকে গেলে হাফ করে কমাতে, এই দিকে গেলেও হাফ করে কমাতে। তাহলে 2.5, এটাও কত হবে 2.5, এটাও 2, এটা কত 1.5, এটা হচ্ছে 2 1.5 1 0.5 1, সরি এটা হবে 0। এবার একটা জিনিস খেয়াল করতে বলেছিলাম বা মনে রাখতে বলেছিলাম, এই বলা কেসটা, এই বলা আর এই বলায় 1 না হয়ে কত হবে বলো, এইটা না হয়ে হবে 0, আর এইটা না হয়ে যাবে 0। তাহলে যার নম্বর অফ ইলেকট্রন 4 এবং 8, তাদের বন্ড অর্ডার 0, আর এরাই ডু নট এক্সিস্ট, এরাই এক্সিস্ট করে না। তাহলে দেখো
এইটার কত 8 ইলেকট্রন, এইটার কত, অ্যাটমিক নাম্বারগুলো ক্যালকুলেট করে নাও। বোরনের 4 আর 2 আছে, এই জন্য কত হবে 8। আচ্ছা, বেরিলিয়ামের আর বোরনের কত হচ্ছে 6, তাহলে 12 এর কত 14 ইলেকট্রন, এর কত 7 ইলেকট্রন, কারণ একটা কি হয়েছে প্লাস, তাহলে এইটার বন্ড অর্ডার কত 0, তাহলে এইটা এক্সিস্ট করে না, এই অপশানটা হবে। তাহলে হয়েছে, হয় এইটা এক্সিস্ট করবে না, নাহলে এই দুটো নম্বর অফ ইলেকট্রন ক্যালকুলেট করে নিবে, দিলে পেরিয়ে যাবে। হয়েছে, তাহলে চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে গ্লুকোজ অ্যান্ড কেন সুগার ক্যান বি ডিস্টিংগুইশ বাই। আচ্ছা, এগুলো এনসিআরটি বইতে আছে, এনসিআরটি বুকটাকে ভালোভাবে পড়বে। এর আনসার হবে ফেলিং সলিউশন। কারণ কি, গ্লুকোজের কি আছে সিএইচও গ্রুপ আছে, আর কেন সুগারে দেখবে সিএইচও নেই। বুঝতে পারলে তো? এই কারণে সিএইচও গ্রুপ যেখানেই আসবে এবং যদি সেটা অ্যালিফ্যাটিক হয়ে যায়, অ্যালিফ্যাটিক, তাহলে তুমি টোলেন্স ফেলিং লাগাতে পারো। হ্যাঁ, টোলেন্স ফেলিং দিয়ে তুমি ডিস্টিংগুইশ করতে পারো। ডিস্টিংগুইশ করাটা সব থেকে বেস্ট প্রসেস হবে। তাহলে এটার অ্যান্সার হবে ফেলিং সলিউশন। হয়েছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুল ইজ ম্যাক্সিমাম ইন। তাহলে মলিকুল কোনো কম্পাউন্ডের বেশি থাকবে, তার ডাইরেক্টলি প্রপোর্শনাল কী হবে জানো কি, নম্বর অফ মোল। আবার অ্যাটম যার ক্ষেত্রে বেশি থাকবে, অ্যাটম কার ক্ষেত্রে, নম্বর অফ মলিকুলের ক্ষেত্রে। যার নম্বর অফ মোল বাড়বে তার মলিকুলও বাড়বে, তার নম্বর অফ অ্যাটমও বাড়বে। তাহলে দেখো, এইটা 18 মলিকুল দিয়েছে, 18 মলিকুল, কিন্তু এইটা কত দেওয়া আছে 18 গ্রাম, মানে ওয়াটারের অ্যাটমিক ওয়েট কত হয় 18, তাহলে 18 গ্রাম মানেই কত 1 মোল, তাহলে এইটা সমান কি 1 মোল। আর এইটা করে দেখবে 0.1 মোল, আর এইটা কত দেওয়া আছে দেখো 18 মোল ওয়াটার মলিকুল, মানে 18 মোল। তাহলে মোল বাড়লেই কি বাড়বে, মলিকুল বাড়বে। তাহলে এর আনসারটা কত হবে এইটা। এইটা ফার্স্ট চেক করবে। হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে এই নম্বর অফ মোল, নম্বর অফ মোল ফার্স্ট চেক করবে, ফার্স্ট চেক করবে। তাহলে নম্বর অফ মোল যত বাড়বে তত মলিকুলই আপনা আপনি বাড়বে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 18 মোল, মোল মানেই হচ্ছে 18 ইন্টু এনএ মলিকুল, মলিকুল। কি বুঝতে পারলে কিনা বলো? আবার 18 ইন্টু এনএ ইন্টু 3 সমান হবে অ্যাটম, এইটা। তাহলে দেখো এনএ, যেখানে এনএ সমান কত হবে 6.023 ইন্টু 10⁻23, এইটা। তাহলে মোল যত বাড়বে তত মলিকুল তত বাড়বে, অ্যাটমও তত বাড়বে। হয়েছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্গানিকের কোশ্চেন। কী দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে এইটাকে যদি আমি করি CH3 mgBr, তাকে যদি আমি CO2 দিই, তাহলে দেখো এইটা মাইনাস এইটা প্লাস, আর CO2কে যদি আমি আঁকি এরকম, তাহলে এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, একটা বন্ড খুলে যাবে। তাহলে প্রোডাক্টটা কেমন হবে জানো কি, CH3 C ডবল বন্ড O মাইনাস, আর শেষে দেখো H3O প্লাসও দেওয়া আছে, তাহলে একসঙ্গে করে দিলাম OH, তাহলে অ্যাসিড তৈরি হয়ে যাবে, অ্যাসিড। আবার অ্যাসিডকে যদি তুমি কোনো কারণে NH3 আর হিট দিয়ে দাও, তাহলে কি তৈরি হয়ে যাবে, অ্যাসিড অ্যামাইড তৈরি হয়ে যাবে, অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিড অ্যামাইডের স্ট্রাকচারটা কেমন হয় বলো, CH3 C ডবল বন্ড O NH2, তারপরে দেওয়া আছে P2O5, আর এ কী করে জানো কি, জল খায়, জল, P2O5 জল নিয়ে নেয়। তাহলে এখান থেকে যদি জল নিয়ে নেয় তাহলে কি বেরিয়ে যাবে বলো দেখি, প্রোডাক্টটা কী তৈরি হয়ে যাবে CH3Cl। কারণ কি দেখো, এইটা বেরিয়ে গেছে, এই যে জল, এই যে জলটা বেরিয়ে গেছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে CH3Cl হবে এর অ্যান্সার। তাহলে C হচ্ছে এইটা। হয়েছে, এইটা হচ্ছে তাহলে A, এইটা হচ্ছে তাহলে B, এটা হচ্ছে C। তাহলে কি চেয়েছে, C উইল বি, তাহলে কি হবে অ্যান্সার CH3Cl। কি বুঝতে পারলে কিনা বলো? চলো তাহলে নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হ্যালোজেন। তাহলে দেখো, এইটা আশা করি তোমরা কোনোদিন খেয়াল করোনি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হ্যালোজেন। তাহলে এর অ্যান্সারটা কী হবে জানো কি, TS। তার কারণ তোমরা 117 নম্বরটাও কি হয়, হ্যালোজেন হয়, তোমরা সেটা খেয়াল করোনি। তাহলে এর নাম
এর নাম কি হয় জানো কি? এর নাম হচ্ছে টেনিসন, এটাও একটা হ্যালোজেন। তাহলে 118 এলিমেন্টগুলোর নেম তোমরা মানে পড়বে, হ্যাঁ। 100 থেকে 118টা এলিমেন্টের নামগুলো তোমরা রিটিন করবে, হ্যাঁ, রিটিন করবে। এবং আসবেই 101 থেকে 118 ম্যাচিং করাতে আসবে 118। তাহলে এইটা হয় 117 নম্বর এই টেনিসন, তাহলে এইটা হবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে দ্য ফলোয়িং সিকোয়েন্স ইউজ টু কনভার্সন বেঞ্জিন টু প্যারা নাইট্রোবেঞ্জিন। তা কী বানাতে বলছে ভালোভাবে দেখে নাও। এইখান থেকে বলছে এইটা বানাও, প্যারা নাইট্রোব্রোমোবেঞ্জিন, এইটা। তাহলে কিভাবে বানাবে দেখো। তাহলে একে যদি তুমি ফার্স্ট এন্ট্রি করাতে তাহলে এ মেটা ডাইরেক্টিং গ্রুপ হতো। আর একে যদি তুমি ফার্স্ট এন্ট্রি করাও তাহলে এ কি ডাইরেক্টিং হবে? অর্থোপ্যারা। তাহলে আমার ফার্স্ট কাজটা হবে, কারণ প্রোডাক্টটাই দেওয়া আছে কি বলো দেখি, প্যারা প্রোডাক্ট। তাহলে নিশ্চয়ই এইটাকে এন্ট্রি করাতে হবে প্রথমে। তার মানে তুমি যদি প্রথমে এইটা চালিয়ে দাও বেঞ্জিন থেকে, তাহলে কি তৈরি হয়ে যাবে বলো দেখি। বেঞ্জিনে যদি তুমি HNO3 প্লাস H2SO4 চালিয়ে দাও, তাহলে প্রথম প্রোডাক্টটাই কী হয়ে যাবে? NO2। তারপরে যদি তুমি FeBr3 আর Br2 চালাও, তাহলে কি একই ডাইরেক্টিং, মেটা ডাইরেক্টিং। তাহলে এন্ট্রি কোথায় করিয়ে দেবে? মেটাতে। তাহলে NO2 আর Br এরকম। কিন্তু এটা প্যারা প্রোডাক্ট হলো কি? হলো না। চেয়েছে কি তোমাকে? প্যারা ব্রোমো নাইট্রোবেন। তার মানে নিশ্চয়ই এইটাকে আগে এন্ট্রি করাতে হবে। এগুলো তো নয়, কারণ কি এগুলো অ্যাডিশনে কাজ করে, ডবল বন্ডিক অ্যাডিশনে। আর এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আচ্ছা, ডবল বন্ডও একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এটা অ্যারোমেটিক অ্যাডিশন। কি বুঝতে পারলে? তাহলে এই অপশানটা হবে, কারণ ফার্স্ট স্টেপে তোমাকে বিআর এন্ট্রি করিয়ে নিতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে বিআর এন্ট্রি কীরকম করবে? বেঞ্জিন রিং FeBr3 আর Br2 দিয়ে দিলে কি তৈরি হয়ে যাবে? বিআর। তাহলে এইটা কি অর্থ বা প্যারা ডাইরেক্টিং। আর মোস্টলি মেজর 80% প্যারা প্রোডাক্ট তৈরি করে, প্যারা প্রোডাক্ট সাইজের কারণে। তারপরে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 মিক্স অ্যাসিড দিয়ে দিবে। তাহলে কি তৈরি হয়ে যাবে বলো দেখি? এইখানে বিআর আর NO2 ঢুকে যাবে এইখানে। তার কারণ অর্থোপ্যারা ডাইরেক্টিং। কি বুঝতে পারলে? তাহলে এর অ্যান্সারটা হতো এইটা। খুব ভালো কোশ্চেন, একটা কনসেপ্টের কোশ্চেন, মানে কোনটাকে তুমি আগে এন্ট্রি করিয়ে নেক্সট এন্ট্রি করাবে সেইটার কনসেপ্ট ছিল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, বলছে A+5B C+3D ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ মোল অফ সি। আর এইটা দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের কেস। সেটা হচ্ছে কি A+5B, সেখান থেকে হবে C+3D। তাহলে এর মৌলও দেওয়া আছে 10, এর মৌলও দেওয়া আছে কি 10। তাহলে কোনটা লিমিটিং রিয়েজেন্ট? তাহলে লিমিটিং রিয়েজেন্ট ধরার জন্য লিমিটিং রিয়েজেন্ট কীরকম ফাইন্ড আউট করবে সেটা হবে এর গিভিন মোল কত দেওয়া আছে বলো দেখি। গিভিন মোল বাই স্টয়চিওমেট্রি, গিভিন মোল বাই স্টয়চিওমেট্রি। এরও কি করবে? গিভিন মোল বাই স্টয়চিওমেট্রি করবে, গিভিন মোল বাই স্টয়চিওমেট্রি। তাহলে গিভিন মোল কত দেওয়া আছে বলো এর? 10, আর স্টয়চিওমেট্রি কত? 1, আর গিভিন মোল 10, স্টয়চিওমেট্রি 5। এটা কত আসবে? 2 মোল। আর এটা কত আসবে? 10 মোল। তাহলে লেস ভ্যালুটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট, লেস ভ্যালুটাই। তাহলে এইটা হবে কি এই কেসটায় এইটা হবে কি লিমিটিং রিয়েজেন্ট। আর যদি বলে সাবস্ট্যান্স ফাইন্ড আউট করবো কীরকম? সাবস্ট্যান্স ফাইন্ড আউট করবো কি stoichiometric coefficient of find out substance divided by stoichiometric coefficient of
লিমিটিং রিয়েজেন্ট ইনটু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট যেটা গিভেন দেওয়া আছে, তাহলে দেখো কি বের করতে বলেছে আমাদের, ফাইন্ড আউট কি করতে বলেছে, সিটাকে ফাইন্ড আউট করতে বলেছে, সি ফাইন্ড আউটটা, তাহলে সির স্টয়চিওমেট্রি কত আছে, এর সামনে কত আছে 1, তাহলে 1 বসাও 1, আর লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে বলো, স্টয়চিওমেট্রি এই যে 5, এটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রি কত দেওয়া আছে 5, তাহলে কত বসবে এখানে 5 ইন্টু লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে বলো, লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে 100, এইটা কিন্তু নয়, এটা জাস্ট আমি ফাইন্ড আউট করার জন্য, এইটা হচ্ছে ফাইন্ড আউট করার জন্য কে লিমিটিং রিয়েজেন্ট হবে সেটা এই প্রসেস, কিন্তু এইখানে এইটা তো মোল দেওয়া আছে, এই মোলটাকে ধরবে, কিন্তু এটা বের করানোর জন্য যে কে লিমিটিং রিয়েজেন্ট হবে, কি বুঝতে পারছো কিনা বলো, তাহলে এইটা কত বসবে 10, তাহলে কাটাকাটি করে দাও 2, তাহলে সি কত তৈরি হবে জানো কি 2 মোল তৈরি হবে, কি বুঝতে পারলে কিনা বলো, এরকম ছিল লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেনটাকে করার নিয়ম। তাহলে এর অ্যান্সার কত হবে বলো, 2 মোল কোথায় আছে এইটা, কি বুঝতে পারলে, তার প্রসেসগুলো হচ্ছে এরকম, লিমিটিং রিয়েজেন্ট আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সাবস্ট্যান্স ফাইন্ড আউট করার নিয়ম হচ্ছে এরকম, হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন, তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কনসিডার এ আর বি একটা রিয়াকশান, তাতে হিট তৈরি হয়েছে, এটা একটা রিয়াকশান দিয়ে বলছে ইফ অ্যাক্টিভেশন এনার্জি ফর ফরওয়ার্ড রিয়াকশান হচ্ছে এত, দেন অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান কত হবে অ্যান্ড হিট অফ রিয়াকশান কত হবে। তাহলে হিট অফ রিয়াকশান বা ডেল্টা এইচ সমান কী হয় জানো কি, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড, আর বলছে অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে ডেল্টা এইচ সমান অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়াকশান কত আছে 100 মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ কী হবে অফ ব্যাকওয়ার্ড হবে। এবার দেখো হিট কি করেছে বলো দেখি, হিট কি করেছে, রিলিজ, তাহলে হিট রিলিজ করলে ডেল্টা এইচ কী হয়, নেগেটিভ হয় না, তার কারণ কি এটা এক্সোথার্মিক রিয়াকশান, তাহলে এই ভ্যালুটাকে কি আসতে হবে বলো দেখি, নেগেটিভ আসতে হবে, কারণ কি এই রিয়াকশানটাই কি এক্সোথার্মিক, তার মানে এই যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে বড় হতে হবে, মানে 100 থেকে কি হতে হবে, বড় হতে হবে, বেশি হতে হবে, দিলেই তো ডেল্টা এইচটা কী আসবে, নেগেটিভ আসবে। তার মানে দেখো এইখানে ডেল্টা এইচ ভ্যালুটা কি বলেছে বলো, ব্যাকওয়ার্ড রিয়াকশান অ্যান্ড হিট অফ, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশানের এনথালপি 100 তো কোনো দিন হবে না, 100 নিচে তো কোনো দিন হবে না, হয় এইটা হবে না হয় এইটা হবে। আচ্ছা তুমি এবার ডেল্টা এইচ বসাও, ডেল্টা এইচ যদি 100 মাইনাস 120 বসাও তাহলে কত আসবে 20, কিন্তু দেওয়া আছে কত -220, আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো, -220 দেওয়া আছে, তাহলে এটা তো হবেই না, এই অপশানটা হবে না। আচ্ছা তুমি তাহলে এইটা বসাও, তাহলে 100 মাইনাস 140, তাহলে কত আসবে দেখো -40, তাহলে দেখো এই অ্যান্সারটা মিলছে, কি বুঝতে পারলে, তাহলে এই অ্যান্সারটা হতো, তাহলে এইটা এরকম করতে হতো, কি বুঝতে পারলে কিনা বলো, কারণ এই হিটটা কি করেছে দেখো রিলিজ, তাহলে হিট রিলিজ করলে কি হয় নেগেটিভ, এক্সোথার্মিক রিয়াকশান হয়, আর এক্সোথার্মিক মানেই হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ, তাহলে ডেল্টা এইচ নেগেটিভ আনতে হতো, তাহলে এইটা এসেছে যখন এইটা বসালাম, তাহলে ব্যাকওয়ার্ড এনার্জি কত হবে 140 আর -40 হবে, এইটা অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য গিভেন রিয়াকশান, এটা একটা দেওয়া আছে এক্স কী হবে, তাহলে এইটা কী দেওয়া আছে বলো, এইটা ডবল বন্ড, একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম D4 দিই তাহলে এখান থেকে কী তৈরি হয়ে যাবে D মাইনাস, তাহলে D মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা কী হয়ে যাবে উঠে যাবে, তাহলে কীরকম দেখতে হবে এখন ও মাইনাস, আর এটা কী হয়ে যাবে D, এরপরে দেখো একে D2O দিলাম, তাহলে D2O থেকেও কী বেরাবে বলো দেখি D প্লাস বেরাবে, তাহলে সেটা গিয়ে কীভাবে অ্যাটাক করবে বলো OD আর D, এটা তৈরি হবে, দেখো এইটাই চেয়েছে, কি বুঝতে পারলে কেন বলো, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে তো এখানে কি যুক্ত, এখানে হাইড্রাইড যুক্ত, তাহলে এটা তো হবেই না, NaBH4ও কী তৈরি করে H মাইনাস, তাহলে এটাও হবে না,
আর NaD4 আর এখান থেকে D মাইনাস লাগবে, কিন্তু এখান থেকে কি লাগতো, D প্লাস লাগতো, কিন্তু এ ছাড়বে কি H প্লাস, তাহলে এটাও হবে না, কোন অপশানটা এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই কার্বনে যেটা লাগবে সেটা কামিং ফ্রম লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এইটা। আর এই জায়গায় যে হাইড্রোজেনটা লাগবে, এই জায়গায় যে হাইড্রোজেনটা লাগবে সেটা কামিং ফ্রম সলভেন্ট, এইখান থেকে। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দ্য টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ C1C3 বন্ড ইন এইটা। তাহলে এর ক্ষেত্রে দেখো CH3 C ট্রিপল বন্ড CH, তাহলে এখানে নাম্বারিং দিয়ে দাও, এটা 1 পাবে, এটা 2, এটা 3, কারণ ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে কম নম্বর দিতে হবে। তাহলে 1 নম্বরের হাইব্রিডাইজেশন কী হবে SP, কারণ SP কখন হয়, যখন 2 পাই বন্ড থাকে তখন SP। আর এটা কী হবে SP3, যখন 4 সিগমা বন্ড থাকবে। তাহলে কি হয়ে যাবে বলো, C1 এর হাইব্রিডাইজেশন কী হবে, C1 এর হবে SP, আর C3 হবে কি SP3। তাহলে কোন অপশানটা হবে SP আর SP3, কোন অপশানটা হবে এইটা। অনেকে কি করে দিবে এটা খেয়াল, মানে বাই মিস্টেক ভুল হয়ে যায়, এটা বাই মিস্টেক, এইখান থেকেই C1 ধরে নেবে। কি বুঝতে পারলে? তাহলে এইটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে যাতে এইটা নাম্বারিংটা ঠিকভাবে হয়, ঘুরিয়েই। তাহলে হঠাৎ করে কি করে দিবে বলো দেখি সবাই, SP3 SP, আচ্ছা যে কোনো একটাকে SP3 করে দাও, এইটাকে SP3 করে দাও, তাহলে অপশানটা অনেকে এইটা করে দিবে। কি বুঝতে পারলে কিনা বলো? কারণ প্রথমটাকে 1 ধরে নেবে, তারপর এটা 3, কিন্তু না, নাম্বারিং ফেলে করতে হবে IPSC অনুযায়ী, কারণ তোমাকে বলেই দিয়েছে C1 C3 ধরো। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেনটা কী হবে তাহলে, এটা হবে SP3 18। কি বলছে, হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল কম্পাউন্ড অ্যামাং দ্য ফলোয়িং। তাহলে দেখো এরকম কেসে যত রেজোনেন্স বাড়বে তত স্টেবিলিটিও কী হবে বলো দেখি, স্টেবিলিটিও কী হবে, বাড়বে, রেজোনেন্স যত বাড়বে। তাহলে রেজোনেন্সের কন্ডিশন কী ছিল, পাই সিগমা পাই, এরকম একটা কন্ডিশন, টোটাল 6-7টা কন্ডিশন আছে। হ্যাঁ, রেজোনেন্স কন্ডিশন দেখানোর জন্য 6-7টা কন্ডিশন আছে, তার মধ্যে 1 নম্বর কন্ডিশন হচ্ছে এইটা। তাহলে দেখো এইখানে যদি আমি চেক করি, এটা তো পাই বন্ড আছে, সিগমা আছে, তারপরে আবার কি আছে, এটা পাই, এটা সিগমা সিগমা, তাহলে এটা রেজোনেন্স হবে না। এখানেও দেখো পাই সিগমা 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 সিগমা, তাহলে এটাও রেজোনেন্স হবে না, এই পাই বন্ডও রেজোনেন্স করবে না, এটাও রেজোনেন্স করবে না, তাহলে এখানে নো রেজোনেন্স কেস। এবার আসো এইটাই, দেখো এটা কি আছে পাই, এটা কি সিগমা, এটাও সিগমা, তাহলে এইদিকে তো রেজোনেন্স হচ্ছে না, এটাও সিগমা সিগমা, রেজোনেন্স হচ্ছে না। এইটা হচ্ছে দেখো পাই সিগমা পাই, তাহলে একটা রেজোনেন্স হচ্ছে, 1 রেজোনেন্স। কি বুঝতে পারলে কিনা বলো, একটা রেজোনেন্স হচ্ছে, কিন্তু এটাও রেজোনেন্স করবে না, তাহলে সিগমা সিগমা দিয়ে ঘিরে আছে, সিগমা সিগমা দিয়ে ঘিরে আছে, তাহলে হবে না। কিন্তু এটা দেখো পাই সিগমা পাই সিগমা পাই, তাহলে দেখো কত কনজুগেশন হবে, কনজুগেটিভ রেজোনেন্স হচ্ছে কিনা বলো। কি বুঝতে পারলে কি, 2 রেজোনেন্স হচ্ছে, মানে টোটাল 3 পাই বন্ড ইনভলভ ইন রেজোনেন্স। আর এখানে কটা পাই বন্ড ছিল বলে দেখি, 2 পাই বন্ড ছিল, 2 পাই বন্ড, তাহলে পাই বন্ড যত রেজোনেন্সে ইনভলভ হবে তার স্টেবিলিটিতে তো কী হবে, বেশি হবে, তাহলে এটা হবে কি মোস্ট স্টেবল, ডাইরেক্টলি প্রপোর্শনাল পাই বন্ড ইন রেজোনেন্স, পাই বন্ড ইন রেজোনেন্স। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ম্যাক্সিমাম হাইড্রেশন টেক প্লেস ইন দ্যাট অফ, এর অ্যান্সার কী হবে বলো। তাহলে কোনো রিয়েজেন্ট দেওয়া নেই, তাহলে ডিহাইড্রেশন কখন বেশি হবে বলো দেখি, যখন কোনো রিয়েজেন্ট দেওয়া থাকবে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কারণ কি দেখো এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার ফলে এর আলফা পজিশনটা H+ হিসেবে ছাড়বে, সেই H+ OH- মাইনাসকে ধরে H2 হিসাবে কি হয়ে যাবে, H2 হিসাবে ডিহাইড্রেটেড হয়ে যাবে। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে H+ যে রিলিজ করবে
রিলিজ কী হয়ে যাবে, ইজি হয়ে যাবে, তাহলে তার ডিহাইড্রেশন কী হয়ে যাবে, বেড়ে যাবে। এবার দেখো এইখানে যদি একটা হাইড্রোজেন থাকে, এটা কি আলফা পজিশন, তাহলে এ সহজে কি ছাড়বে বলো, এইচ প্লাস দেবে সহজেই। তার কারণ কি, এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এইচ প্লাস দিলে এ যদি সহজে এইচ প্লাস দেয়, এই জায়গাটা কি তৈরি হবে বলো, মাইনাস, আর এইচ প্লাস হিসাবে কি হয়েছে, বেরিয়ে গেছে। কি বুঝতে পারলে গেলা, এই মাইনাস চার্জটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা কি হয়ে যাবে বলো দেখি, স্টেবিলাইজড হয়ে যাবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্টেবিলাইজ হয়ে যাবে। কিন্তু দেখো এটাও আলফা পজিশন, এইখানে যদি এইচ প্লাস হিসাবে বেরায়, তাহলে এ কী হয়েছে, মাইনাস এইচ প্লাস হিসাবে বেরিয়ে গেল। আর এ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেগেটিভ চার্জটাকে আরও ইনক্রিজ করাবে, সেইটা কী হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছো কিনা বল, আনস্টেবল হয়ে যাবে। তাহলে সবসময় কি প্রেফার করবে, আলফা পজিশনে হাইড্রোজেনটাকে বেরানো। তাহলে দেখো এখান থেকেও যদি বেরায়, এইখানে মাইনাস হবে, এখান থেকে বেরালে এই জায়গায় মাইনাস হবে। যদি এইচ প্লাস হিসাবে বেরায়, এখান থেকে বেরাতে পারে এইচ প্লাস হবে, এখান থেকেও বেরাতে পারে, প্রবাবিলিটিটা বলছি। কিন্তু ওই যে একটা কী গ্রুপ বলে দেখি, ওই যে একটা ওভারঅল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এই কেসটাও হবে না। এও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এই কেসটাও হবে না। এবার আসো এইটা, এইখান থেকে যদি এইচ প্লাসটা বেরায়, তাহলে জলটাকেও তো অনেক দূরে, মানে এ এইচ প্লাস যে নেবে অনেক দূরে হয়ে যাচ্ছে না, তাহলে এটাও হবে না। দেখো এইটা হবে সব থেকে ইজিলি, কেন, তার কারণ হচ্ছে, দেখে নাও, তার কারণ হচ্ছে এইখানে মাইনাস চার্জটা হলো, আর যে এইচ প্লাসটা তৈরি হলো, আর এইখানে কি তৈরি হবে বলো, ওইচ, এইটা ওইচ হবে, সেই ওইচটা এটা নিয়ে কি তৈরি হয়ে যাবে বলো দেখি ইজিলি, এটা কি হচ্ছে মাইনাস চার্জ, ইজিলি কি তৈরি হয়ে যাবে, ও এইচ টু প্লাস দিয়ে বেরিয়ে যাবে, তাহলে এই বনটা এখানে পড়ে যাবে, দিয়ে কী ফর্ম তৈরি হয়ে যাবে, এরকম ফর্ম তৈরি হয়ে যাবে। তাহলে এইটা হবে সব থেকে স্টেবল। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এইটা একটু ভালোভাবে লিখে দিই, এইচ টু ও হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এইটা হবে সবথেকে মোর স্টেবল। আশা করি তোমরা গুলিয়ে ফেলবে জিনিসটাকে, ঠিকঠাকভাবে বুঝতে পারবে না আশা করি, আমি জানি। তো তবুও একটু বোঝার চেষ্টা করবে, যারা নিট সিরিয়াসলি পড়ছো, যেই সিরিয়াসলি পড়ছো তারা ঠিক ধরে নেবে। কি বুঝতে পারলে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে হুইচ হ্যাজ সেম ভ্যান্টো ফ্যাক্টর আই অ্যাজ দ্য Hg2Cl2। এইখানে সবাই ভুল করে ফেলে, Hg2Cl2কে ভাঙলে কীরকম হয়, Hg2 2 প্লাস 2Cl মাইনাস। এখানে নম্বর অফ আয়ন কত, নম্বর অফ আয়ন কত হবে, n ইকুয়াল টু কত হবে 3, নম্বর অফ আয়ন n ইকুয়াল টু কত হবে বলো 3। তাহলে 3 কোন কেসে হচ্ছে বলো, এইটাকে ভাঙলে কী হবে Na প্লাস Cl মাইনাস, তাহলে n ইকুয়াল টু কত 2। এইটাকে ভাঙলে কত হবে 2Na প্লাস SO4 2 মাইনাস, তাহলে এর n ইকুয়াল টু কত হবে 3, আর এর n ইকুয়াল টু কত হবে বলো দেখি 4, এর n ইকুয়াল টু কত হবে 5। তাহলে কোন অ্যান্সারটা হবে এইটা। তাহলে এর ভাগাটা জানতে হবে, নাহলে এইটাকে তোমরা অনেকেই কীরকম করে দিত, এরকম করে দিত, 4 করে ফেলতো, হ্যাঁ কীরকম করতো 2Hg প্লাস 2Cl মাইনাস এরকম করতো, এরকম ভাগে না, কারণ Hg এই ফরম্যাটে থাকতে ভালো, মানে স্টেবিলিটি লাভ করে এই ফরম্যাটে, হয়েছে। তাহলে তখন n ইকুয়াল টু 4 ধরে নিতে অ্যান্সার হয়ে যেত এইটা, কিন্তু না, Hg2Cl2 এই ফরম্যাটে ভাঙে, তাহলে এর অ্যান্সার হবে কি এইটা, হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, অনেকগুলো কনসেপচুয়াল কোশ্চেন ছিল, যেরকম এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, দেখে নিও এরকম কোশ্চেন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। প্লিজ ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের মধ্যে, লাইক করো, এরপর তোমাদের ব্যাপার যা করবে করো। আমার কাজ হচ্ছে টোটাল 600টা কোশ্চেন দেওয়া, সেইটা আমি চেষ্টা করছি, যত আমার কষ্ট হোক, এবার তোমরা যা করবে করো। আচ্ছা চলো তাহলে, থ্যাংক ইউ। তাহলে কোশ্চেনগুলো দেখেছো, খুব ভালো ভালো কোশ্চেন ছিল এখানে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা তো প্রথমটাই বলেছিলাম, DDTA মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চলো, থ্যাংক ইউ।